2024 এসেও যদি আপনি ওই একই বইটা মানে মাশরাফিকে নিয়ে যদি একটা বই লিখতে চাইতেন, আপনি কি একইভাবে লিখতেন? না, একইভাবে লিখতাম না। 2011 বিশ্বকাপের পরে তাকে যখন আবার দলে ডাকা হলো, সে যেভাবে রিফিউজ করলো, দ্যাট ওয়াজ ব্যাড থিং। আদৌ খেলোয়াড় হিসেবে কতটা চলনসই ছিল, শুধু মিথের উপরে নির্ভর করে তার টেনে যাওয়া উচিত হয়েছে কিনা। তার যে গুড বয় ইমেজ এবং একদম বড় ভাই ইমেজ, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত তার ক্যারিয়ার কিংবা এখন আছে। এবং আপনি মাশরাফিকে নিয়ে একটা বই লিখেছেন মাশরাফি নামে, সম্ভবত বাংলাদেশের স্পোর্টস ইতিহাসের সর্বাধিক বিক্রিত বই, এবং এটাকে যদি জেনারেলাইজও করি তাহলেও বেশ একদম উপরের সারির দিকেই থাকবে বিক্রিতর হিসেবে। আপনার যে মানে 2015, রাইট, 2015 প্রকাশিত বই 2015 এবং 2024 এসেও যদি আপনি ওই একই বইটা মানে মাশরাফিকে নিয়ে যদি একটা বই লিখতে চাইতেন, আপনি কি একইভাবে লিখতেন? না, একইভাবে লিখতাম না। কি ধরনের? একইভাবে লিখতাম না, কারণ মাশরাফি যে বন্ডেল ক্যারেক্টার, তাকে নিয়ে আমি 2024 সালে আবারও বই লিখতে আগ্রহী, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। 2013 সালে আমি বইটা লেখার সিদ্ধান্ত নিলাম, তখন একটা নিউজিল্যান্ড ট্যুরের সম্ভাবনা ছিল বাংলাদেশে, এবং এরকম একটা আলোচনা ছিল যে মাশরাফি হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে, একটা টেস্ট খেলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবে। তখন সে একটা ইনজুরিতে ভুগতেছিল, রিকভার করতেছিল। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। সেই সময় ওর সঙ্গে ড্রেসিং রুমে বসে কথা হলো, ও প্রাথমিক সম্মতি দিল, তখন ওকে নিয়ে বই লিখলাম। ওই সময় আমার যেটা প্রবলেম ছিল যে আমি নিজে ফ্যান বয় ছিলাম মাশরাফির, এবং 2014-15-তে সে যা যা করলো, তখন মাশরাফির ভাবমূর্তি আমাদের ভেতরে অনেকটা মাজার তৈরি করে ফেলার মতো হয়ে গেছে। আমরা যারা সাংবাদিক তার কাছে ছিলাম তাদের ভেতরেও, শুধু দর্শকের ভেতরে না, সাংবাদিকদের ভেতরেও এরকম একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে যে আমরাও আসলে ওই মাজারের ইয়ে করতেছে মুরিদ। তো এরকম একটা জায়গায় বসে বই লেখাটা ভুল সিদ্ধান্ত ছিল। ওখান থেকে একটু বেরোয় আসা দরকার ছিল, একটু টাইম নেওয়া দরকার ছিল, রিথিঙ্ক করা দরকার ছিল, কারণ এই বইটা পুরো প্রশস্তিতে ভরা। আপনি অফ এয়ার বলতেছিলেন যে এটা আসলে ওই যে আপনার মধ্যযুগের যে রাজাদের প্রশস্তি হতো সেরকম একটা বই হয়েছে। এখানে মাশরাফির কোনো খারাপ দিক নেই, পড়লে মাশরাফির মানুষ মনে হয় না, পড়লে মনে হয় উপর থেকে নেমে আসা কোনো একটা ধরনের দেবদূত টাইপের। কিন্তু মাশরাফির জীবনেও তো প্রশ্ন আছে। ধরেন আপনার 2011 বিশ্বকাপের পরে তাকে যখন আবার দলে ডাকা হলো, সে যেভাবে রিফিউজ করলো, দ্যাট ওয়াজ ব্যাড থিং। এটার অবশ্যই সমালোচনা থাকা উচিত ছিল। মানে একটা সিম্পল একটা উদাহরণ দিলাম, এছাড়াও ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি মাশরাফির জীবনে আছে, যেগুলো একদমই এই বইটা ওভারলুক করা হয়েছে। এবং ক্রিটিক্যালি কখনো মাশরাফিকে আমি দেখি নাই এই বইটাতে। যেমন মাশরাফি মানে আদৌ খেলোয়াড় হিসেবে কতটা চলনসই ছিল, শুধু মিথের উপরে নির্ভর করে তার টেনে যাওয়া উচিত হয়েছে কিনা, যদিও আমি মনে করি উচিত, সেটা আবার আলাদা কথা। কিন্তু কোশ্চেনটা অ্যারাইজ তো করতে হবে, যে অ্যারাইজ করে সেটার অ্যান্সার করা। আমি ওই কোশ্চেন অ্যারাইজ করার দ্বারাই যাই নাই, এতটাই পূজনীয় মনে করছে মাশরাফিরে যে আমার মনে হয়েছে যেগুলো আলোচনারই দরকার নেই। তাতে বরং মাশরাফির ভাবমূর্তি আরও বড় হতো বলে আমি মনে করি, যদি আমি একটু ক্রিটিক্যালি লিখতে পারতাম। কারণ একটা লোককে আপনি নানা দিক থেকে দেখতে পারলে, যেটা আমি সাকিবের ক্ষেত্রে করছি 2014-তে সাকিবের বইটা যখন পড়ি, তখন সাকিবকে নানা দিক থেকে দেখছি। সাকিবের সবচেয়ে বড় সমালোচক মোস্তফা মামুন, আমি তারও একটা ইন্টারভিউ নিয়েছি ওখানে, যে কেন সমালোচনা করেন। আমি যদি ভবিষ্যতে সাকিবকে নিয়ে কাজ করি সেখানেও সমালোচনার দিকটা থাকবে। তো এই ক্রিটিক্যালি দেখাটা মাশরাফির ক্ষেত্রে হয়ে ওঠেনি। এখন যদি আমি মাশরাফি বইটা আবার লিখি, মানে সম্ভবত লিখবো না, আর স্পোর্টস নিয়ে খুব বেশি কাজ করার ইচ্ছা নেই, যদি মানে আরও 10 বছর পরে গিয়ে লিখি, সেটা নিশ্চয়ই ওই মাশরাফি বই হবে না। সেটা আসলে নানা দিক থেকেই দেখতে চাইবো আমি মাশরাফিকে, ওই দেবতার জায়গা থেকে দেখতে চাইবো, কিন্তু একই সঙ্গে মানবিক জায়গা থেকেও দেখতে চাইবো, তার ভুলগুলো জানতে চাইবো, কেন ভুল করছে, কি করছে, এগুলোও আসলে জানতে চাইবো।